9 দফাটাকে 4 দফা বানানো হয়। তো এটা মূলত ছিল একটি চূড়ান্ত বিট্রে আমাদের সাথে। লাশ মারিয়ে তারা সংলাপ করছে এবং সেই সময়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সার্জিস সবাইকে ফোন দিয়ে বলছিল যে আলোচনার জন্য বসো, তোমরা আলোচনায় আসো। ছত্রভঙ্গ করে দেওয়ার মাস্টার মাইন্ড ছিল এই স্যার। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন, নতুন রাজনৈতিক দল খুলবে, সেই রাজনৈতিক দলের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রয়োজন। সাদ রশিদ আমাকে সেই গ্রুপ থেকে বের করে দেয়। ছাত্রদল করি, এটা যথাসম্ভব তার কারণ ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুভূতির নাম জুলাই অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন মোহাম্মদ মেহেদী হাসান মুন্না, আমাদের জুলাই যোদ্ধা। শুনবো তার মুখে জুলাইয়ের গল্প। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আমি আপনাকে সম্ভবত 28 জুন থেকে আপনাকে রাজপথের সড়ক দেখেছিলাম, যখন যখন কিনা কাউকেই তেমন রাজুতে বা পরবর্তীতে শাহবাগে দেখা যায়। তো ওই সময়ের অনুভূতি গুলো কিরকম ছিল, যাত্রাটা কিরকম ছিল? আমরা আসলে যাত্রাটা সম্পর্কে জানি না, যে কোথা থেকে আসলে কোটা আন্দোলন শুরু হয়েছিল। আচ্ছা, 29 জুন আসলে ঘটনাটা। 29 জুন হচ্ছে আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন পার্টি অফিসের নিচে একটি প্রোগ্রাম ছিল আর কি। আমি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করি, যেহেতু একদম প্রায় ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে আমি ছাত্র দলের সাথে যুক্ত। তো প্রোগ্রামের মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে আমি একটা পোস্ট দেখি যে হচ্ছে 2018 সালের পরিপত্রটি হচ্ছে বাতিল করে দেওয়া হয় এবং এর জন্য হচ্ছে কিছু একটা করতে চাচ্ছে কিছু শিক্ষার্থীরা, যাদের সাথে ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার থেকে অ্যাক্টিভিজম করতাম, গণতান্ত্রিক ছাত্র শক্তির, তাদের মধ্যে কেউ কেউ হচ্ছে এই জিনিসটা হচ্ছে ফেসবুকে তারা প্রচারণা করছিল আর কি। তো সেই পোস্ট দেখে পল্টনের প্রোগ্রাম শেষ করে তাড়াতাড়ি করে হচ্ছে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাই আর কি, আমার ক্যাম্পাসে। সেখানে হচ্ছে আসরের নামাজের পরে আর কি একটা মিটিং হয়। সেই মিটিং এ মূলত হচ্ছে আমি যদি ভুল না করে থাকি 6টা সিদ্ধান্ত নেওয়া হয় আর কি। যথাসম্ভব 1 তারিখ পর্যন্ত হচ্ছে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়, যে এর মধ্যে একটা সিদ্ধান্ত নিতে অথবা হচ্ছে আমরা সব হচ্ছে আন্দোলনে নামবো, এমন কিছু আর কি। এর পরবর্তীতে হচ্ছে 1 জুলাই থেকে মূলত হচ্ছে একদম অফিসিয়ালি হচ্ছে আমাদের জুলাই আন্দোলনটা শুরু, বা জুলাই অভ্যুত্থানের একদম প্রথম সোপান হচ্ছে আমাদের 1 জুলাই। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হচ্ছে আমরা সবাই একত্রিত হয়ে হচ্ছে একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে কি হচ্ছে খুব সংক্ষিপ্ত পরিসর হচ্ছে শেষ হয় আর কি। এই তো শুরুটা। এরপর 2 জুলাই, তারপর হচ্ছে 4 জুলাই, 6 জুলাই, এমন করে একদম আগস্টের 5 তারিখ একদম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা আন্দোলন থেকে শুরু করে একদম 1 দফা হাসিনা পাতাল আন্দোলনের সূচনাটা মূলত এটাই ছিল। সূচনাটা তো জানলাম, সূচনার শুরুতেই আমরা দেখছিলাম যে আমরা কোটা আন্দোলন নিয়ে আমরা বেশি সবাই দলমত নির্বিশেষে সবাই ফোকাস ছিলাম। আপনি বললেন আপনি ছাত্র দল থেকে এসেছেন। ওই সময় দেখা যাচ্ছিল যে ছাত্র শক্তি, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, ছাত্র দল, দলমত নির্বিশেষে এবং সাধারণ শিক্ষার্থীরা সবাই এখানে অংশগ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে একটা নির্দিষ্ট দলকে আমরা সেখানে দেখতে পাই, ক্ষমতায়নের যখন দেখা গেল, সমন্বয় হিসেবে যাদের দেখা গেল। তো আপনি এটার প্রেক্ষাপটটা কি মনে করেন? এটার ব্যাকগ্রাউন্ডের রিজন কি ছিল? তারাও তো পলিটিক্যাল পার্টি ছিল। আচ্ছা, আমি আমার যদি একান্ত ব্যক্তিগত অভিমত আমি যদি আপনার সাথে শেয়ার করতে চাই, আমার একান্ত ব্যক্তি মত হচ্ছে ছাত্র শক্তি অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র শক্তি যেটা ছিল, তাদের প্ল্যান ছিল হচ্ছে ডাকসু কেন্দ্রিক। তারা ডাকসু কেন্দ্রিক বিভিন্ন ক্যাম্পেইন নিয়ে হচ্ছে একদম আগাচ্ছিল একদম প্রথম দিন থেকেই। আর এখানে যেহেতু আমরা সবাই আমাদের দেশে সরকারি চাকরি করা আমাদের অধিকার, আমাদের অবশ্যই পড়াশোনা শেষ করে হচ্ছে আমাদের সরকারি চাকরিতেই যদি হয় আমাদের, আমরা সেখানে গিয়ে হয়তো আমাদের দেশের সেবা করার সুযোগটা খুব ভালোভাবে পাবো। অথবা হচ্ছে অন্যান্য জিনিসপত্র আর কি, যেমন কথার কথা চাকরির ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে হচ্ছে সরকারি চাকরিতে কিন্তু সবাই হচ্ছে এই জিনিসটার জন্য মূলত দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়। আমি যদি ভুল না করে থাকলে 6 জুলাই প্রথম 65 জনের একটি কমিটি দেওয়া হয়। সেই কমিটিতে ছাত্রদল থেকে আমরা 2 জন ছিলাম। আমি মোহাম্মদ মেহেদী হাসান মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্র দলের সহপ্রচার সম্পাদক। এছাড়াও ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রিজভী আলম। তো মূলত সেখান থেকেই সব একটা ঐক্যবদ্ধ ব্যানার, দলমত নির্বিশেষে সবার একটা ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে
এই জিনিসটাকে হচ্ছে আহ যারা হচ্ছে ফুটেজ নেতা হয়ে গিয়েছিল আর কি, কেউ কেউ তো অবশ্যই তাদের জীবন সর্বোচ্চ রিস্কে রেখেছিলেন, আমি তাদের কথা বলছি না। কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে, অনেকেই এর আগে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন, বা অনেকেই নানাবিধভাবে সুবিধাভোগী শ্রেণী ছিল, তারা হচ্ছে এসে একত্রিত হয় যখন গণতান্ত্রিক ছাত্র শক্তি দেখলো যে তাদের দিকে হচ্ছে ম্যান পাওয়ারটা বেশি, এবং তাদের একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর একটা একক আধিপত্য চলে এসেছে। কারণ হচ্ছে ফেসবুক পেজ বলেন অথবা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ বলেন, ঘুরে ফিরে কিন্তু তারাই হচ্ছে এটার দায়িত্বে ছিল আর কি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক গ্রুপটা ছিল, সেই গ্রুপের মধ্যে মডারেটর হিসেবে অন্য দল থেকে, আমি ভুল না করে থাকলে আমি একমাত্র ছিলাম ছাত্র দলের, এই আর কি। তো এই থেকেই মূলত তারা তাদের যাত্রা শুরু করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে তারা তাদের পুঁজি করে। এবং যখন তাদেরকে আমি তাদের এই কাজ করার কারণটা জিজ্ঞেস করলাম, তারা বলে যে বাংলাদেশে একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়ে গিয়েছে আওয়ামী লীগ যাওয়ার পরবর্তী সময়ে। তো তারা এই শূন্যতাটাকে পরিপূর্ণ করার জন্য একটি নতুন রাজনৈতিক দল খুলবে, সেই রাজনৈতিক দলের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রয়োজন। তো এই যাবতীয় বিষয় চিন্তা করে, রাজনৈতিক সহাবস্থান এবং শিষ্টাচারের কথা চিন্তা করে হচ্ছে আমি আর কথা বাড়াইনি। যেহেতু তারা দল করতে চাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা আছে, তো তাই তারা সেভাবে হচ্ছে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে ব্যবহার করছে। আমার একটা বড় রকমের প্রশ্ন এখানে আছে। আপনাকে আপনার আপনাকে নিয়ে যখন একটু পড়াশোনা করলাম, আপনার ফেসবুক প্রোফাইলে দেখলাম যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহর মতো মানুষদের সাথে সমুচ্চারিত আপনিও ছিলেন, পাশাপাশি আরো অনেকেই ছিলেন। তো এই সমন্বয়ক লিস্ট বিষয়টা আসলে কিভাবে হতো? মানে এটা কি এরকম ছিল যে র্যান্ডমলি নাম ধরে ধরে করা হতো, নাকি কিরকম ভাবে ছিল? কারণ আমরা বারবার দেখেছি সমন্বয়ক লিস্টটা বারবার চেঞ্জ হচ্ছিল। আচ্ছা, একদম প্রথম কমিটির কথা যদি বলি, 65 জনের কমিটি, 65 জন কমিটিতে যারা একদম ফ্রন্ট ফেসে ছিল, তাদের মধ্যে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে হচ্ছে নেতাকর্মী না, কোর্ট নেতা না মূলত। সেখানে বলা হচ্ছিল যাদের হচ্ছে ফেস ভ্যালু খুব একটা নাই ক্যাম্পাসে, হচ্ছে মানুষজন খুব একটা পলিটিক্যালি চিনে না তাদেরকে হচ্ছে নিবে আর কি। এটা ছিল একটা শর্ত। আরেকটা শর্ত ছিল হচ্ছে যারা কোটা আন্দোলন একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তারা। তো এই দুই ধরনের মানুষকে নিয়ে হচ্ছে তারা বলে যে তারা হচ্ছে একটি কমিটি করবে। প্রথম 65 জনের কমিটিটা ফেয়ার এনাফ ছিল আর কি, কিন্তু পরবর্তীতে 158 জনের যে কমিটিটা হয় 3 আগস্টে, সেই কমিটিটা মূলত হচ্ছে তারা কিভাবে সিলেক্ট করেছে সেই জিনিসটা আমি অবগত না আর কি, তারা কিভাবে কিভাবে মানুষ নিয়েছে। কিন্তু আমাদের একটি গ্রুপ ছিল, ভলেন্টিয়ার্স ডিউ মেসেঞ্জার গ্রুপ, সেই গ্রুপে হচ্ছে আহ্বান করা হয় যে আমরা একটা সমন্বয় কমিটি হচ্ছে ঘোষণা করব, যদি কেউ আগ্রহী হয়ে থাকেন আপনাদের নাম হচ্ছে আপনারা দিতে পারেন। তো সেইখান থেকে হচ্ছে আহ্বান করে যারা হচ্ছে আন্দোলনে সরব ভূমিকা পালন করেছে, ভলেন্টিয়ারিং করেছে, তাদেরকে দিয়ে হচ্ছে আরেকটি কমিটি হয়, সেটি মূলত হচ্ছে 158 জনের কমিটি আর কি। আরেকটু বিষয় দেখলাম যে 3 আগস্টের পর, 5 আগস্টের পরে বলা ভালো, যে সমন্বয়ক লিস্ট নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও একটি কথা আসলো যে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেটা হয়েছে। তো যতদূর জানি যে সমন্বয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বয় করার ক্ষেত্রে আপনার একটা ভূমিকা ছিল। তো সেক্ষেত্রে বিষয়টা আসলে কি হয়েছিল? মানে কাদেরকে বাদ দেওয়া হলো, কাদেরকেই বা নেওয়া? 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে দেয়। তার পরবর্তীতে কিন্তু আন্দোলনের মোড়টা পুরোপুরি ঘুরায় দেয় হচ্ছে আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যদি রাজপথে না নামতেন তাদের জীবনটাকে বাজি রেখে, আমরা কিন্তু কোনোদিনও আমাদের কাঙ্ক্ষিত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেতাম না। তো আমার যেহেতু স্কুল কলেজ ঢাকাতে, এবং ঢাকার স্থানীয়, সেই হিসাব দিয়ে হচ্ছে ঢাকাতে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা অনেকেই হচ্ছে একটু বিপ্লবী মনা, এবং তারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো তাদের সাথে আমার যোগাযোগ মূলত শুরু হয় একদম 18 জুলাই থেকেই। তার আগেও তারা আমাকে বলছিল যে কোটার বিরুদ্ধে হচ্ছে আন্দোলন করতেছিস, দেখে খুব ভালো লাগতেছে। তো যখন হচ্ছে আমাদেরকে পুলিশ এবং ছাত্রলীগ খুব বাজেভাবে প্রহার করে আমাদেরকে বাধ্য করে হচ্ছে ক্যাম্পাস ছাড়ার জন্য, তারপরে মূলত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের জীবনটা বাজি রেখেই রাস্তায় নামে। আপনার আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু বান্ধব যখন আমার সাথে যোগাযোগ করে যে তারা আন্দোলনটা আরেকটু সংগঠিত করার জন্য হচ্ছে একটি কমিটি দেওয়া প্রয়োজন, তো তাদের সাথে হচ্ছে সমন্বয় করে আমি, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, আমার স্টুয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বন্ধু নাইমা বেদিন, তারপর হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আয়াতুল্লাহ বেহেস্তি সহ আরো কয়েকজন মিলে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটি জুম মিটিং করি। জুম মিটিং এর মাধ্যমে একটি সিদ্ধান্ত আসে যে একটি কমিটি হচ্ছে আমরা প্রকাশ করবো আর কি। তো
সেই ধারাবাহিকতাই হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা কমিটি প্রকাশ করা হয়ে থাকে, আমি ভুল না করলে তারিখটা হচ্ছে 3 আগস্ট। এটার মধ্যে ভুল হয়ে গেছিল আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বন্ধু, তখন তো আমার হাতে কম্পিউটারের অ্যাক্সেস ছিল না, যেহেতু হচ্ছে আমি গ্রেফতার আতঙ্কে ছিলাম। আমি গ্রেফতার হলে যেহেতু ছাত্রদল করি, পুরো আন্দোলনটাকে বিএনপি আন্দোলন বলার একটা সম্ভাবনা ছিল। আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বন্ধু আছে সাজিদ, আমি তার থেকে হচ্ছে হেল্প নেই, সে হচ্ছে আমাকে এই কমিটিগুলো হচ্ছে টাইপ করে দেয় আর কি। তো সে একটা ভুল করে, সে 3 আগস্টের জায়গায় হচ্ছে 3 জুলাই দিয়ে দেয় আর কি। তো সেই হিসাব করে বললাম আমি ভুল না করে 3 আগস্ট। 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে সুসময়ের মাছি হচ্ছে অনেক বেড়ে যায়, এবং এখানের মধ্যে হচ্ছে এই যে বললাম গণতান্ত্রিক ছাত্র শক্তির একটা কোরামবাজি, সে কোরামবাজিটা মূলত হচ্ছে চলে আসে আর কি। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখেছি কিভাবে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হচ্ছে অবমূল্যায়ন। আমার বন্ধু রিফাত রশিদ আমাকে সেই গ্রুপ থেকে হচ্ছে বের করে দেয়, এবং এটা বলে যে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে গুছাতে চায়। তো রিফাত বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে কি কাজ করেছে আমি কেন, জানি না। মানে আপনাকে কেন গ্রুপ থেকে বের করে দেওয়া হলো? আমি ছাত্রদল করি, এটা যথাসম্ভব তার কারণ ছিল, কোনো আপনি তো বলেনি সমন্বয়ক কিছু। ছিলেন। জি ছিলাম। সমন্বয়ক থাকার পর আপনাকে গ্রুপ থেকে বের করে দিল, আপনাকে কি সমন্বয়ক লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে? সমন্বয়ক লিস্ট থেকে তো বাদ দেওয়া যায় না, কিন্তু ওই বললাম আমার আফসোসের জায়গা ওইটাই, যে যখন হাসিনা ছিল, হাসিনার আমলে যে গ্রুপটা হচ্ছে আমার হাতে গড়া, সেই গ্রুপ থেকে আমাকে হচ্ছে সে কোনো কিছু না বলেই একদম রিমুভ করে দেয় আর কি। আমি তাকে কিছু জিজ্ঞেস করিনি, আমি আজ করে নিলাম যেহেতু ছাত্রদল করছি, সেই জন্য হয়তো বা সে আমাকে গ্রুপ থেকে হচ্ছে কিক মেরে দিয়েছে আর কি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কল্যাণে তারা ন্যূনতম কাজ করেনি, এবং এটা আমার নিজের চোখে দেখা। জি। আম তখন ইন্টারনেট একটু বন্ধই ছিল, কিন্তু মেট্রো নিউজে আমরা একটা নিউজ দেখি, সম্ভবত এটা 20 জুলাইয়ের ঘটনা, যে সার্জিস আলমকে অব্যাহতি দেওয়ার একটা প্রসঙ্গ উঠে আসে সেখানে সমন্বয়কদের। আপনাকে যেহেতু সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ যারা ছিলেন সেই সময়, তাদের সম্মুখ সারিতে প্রায়ই দেখা যেত শাহবাগে। যদি স্মরণ করিয়ে দেই, জুলাই আন্দোলনের ঠিক আগ দিয়ে হাসিনা সরকার হচ্ছে ভারতে একটি রেল ট্রানজিট দেওয়ার কথা বলেছে, জি। এবং সেই রেল ট্রানজিট নিয়ে কিন্তু সারা দেশে খুব উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, আলোড়ন সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে, যে এই রেলের মধ্যে যদি তারা হচ্ছে তাদের আর্মস পরিবহন করে বা ইত্যাদি ইত্যাদি পরিবহন করে, সরি আমরা কিন্তু জানবো না। হুম, তো এটা কিন্তু আমাদের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ। হুম, হুম, তো সেই বাস্তবতায় দাঁড়িয়ে যতটুকু ভিতরের খবরই বলি, যেহেতু এখন আর লুকোচুরি কোনো কোনো লাভ নেই, সিআরআই এবং ছাত্রলীগ কিছু বৈদেশিক শক্তি আছে তাদের সাথে, তারা মিলে হচ্ছে একটা প্ল্যান করে যে একটি সফট মুভমেন্ট পেট্রোনাইজ করার জন্য। তার মাঝখানেই হচ্ছে এই কোটা আন্দোলনের ডাক চলে আসে আর কি। তো সেই হিসেব দিয়ে তারা হচ্ছে কিছু মানুষ খুঁজে বের করে যাদের হচ্ছে গায়ে ছাত্রলীগের একটা খুব গাঢ়ভাবে লেগে নেই, এবং তাদের মোটামুটি ভালো একটা পরিচিত ফেস আছে ক্যাম্পাসে। সেটাকে মুখ্য উপজীব্য করে অনেকগুলো স্বার্থ হচ্ছে আদায় করার চিন্তা ভাবনা ছিল। যেমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, তার একটি ডাকসু নিয়ে প্ল্যান ছিল। ডাকসু কেন্দ্রিক প্ল্যানের কারণে হচ্ছে
যারা হচ্ছে দেখবেন অনেক সফট লিগার ছেলে পেলে হচ্ছে এই কোটা আন্দোলনের সাথে যুক্ত করা হয়। তো সেভাবে জিনিসটা চলছিল। যখন হচ্ছে একদম ইন্টারনেট অফ করে দিয়ে কারফিউ জারি করা হলো, তখন হচ্ছে সার্জিস আলম নানাভাবে চেষ্টা করছিল নাহিদ ভাই এবং আসিফ ভাইকে আলোচনায় বসানোর জন্য সরকারের সাথে। নাহিদ ভাই, আসিফ ভাই ওনারা কেউ আলোচনার জন্য রাজি হচ্ছেন না, বাকির ভাই কেউ রাজি হচ্ছেন না আলোচনা করবেন তারা। তো এরই মাঝখানে হচ্ছে আহ আপনারা হয়তো দেখে থাকবেন 8 দফা নিয়ে হচ্ছে আপনার হাসনাত আব্দুল্লাহ ভাই, সার্জিস এবং হচ্ছে আমার বন্ধু হাসিব, তারা তিনজন হচ্ছে আপনার 8 দফা দিয়ে আসে। আইনমন্ত্রী আনিসুল হক ছিল, আরাফাত ছিল, আর একজন কি ছিল খেয়াল নেই। 9 দফাটাকে হচ্ছে 8 দফা বানানো হয় আর কি। তো এটা মূলত ছিল একটি চূড়ান্ত বিট্রে আমাদের সাথে, যে আমরা বলছি আমরা কি আলোচনায় বসবো না, লাশ মারিয়ে সংলাপ হবে না, লাশ মারিয়ে তারা সংলাপ করছে। এবং সেই সময়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সার্জিস সবাইকে ফোন দিয়ে বলছিল যে আলোচনার জন্য বসো, তোমরা আলোচনায় আসো, এবং প্রয়োজনে তোমাদের বাসার নিচ থেকে গাড়ি এসে তোমাদেরকে রিসিভ করবে এবং তোমাদেরকে আবার ড্রপ করে দিয়ে যাবে, শুধু তোমরা আলোচনায় আসো, যদি অন্য কিছু লাগে অন্য কিছুর ব্যবস্থাও তারা করবে। তো সেই জিনিসটা মাথায় রেখেই মূলত হচ্ছে নাহিদ ইসলাম ভাই সার্জিসকে সমন্বয়ক পদ থেকে হচ্ছে অব্যাহতি দেয়। এই আর কি। এর আগেও নাহিদ, সরি দুঃখিত, সার্জিস কিন্তু অনেকগুলো স্ক্যান্ডাল ঘটিয়েছে। যেমন আমি যদি বলি 16 জুলাইয়ের ঘটনা, আমরা সবাই কিন্তু সেদিন ঐক্যবদ্ধ হয়েছিলাম। বুয়েটের থেকে প্রায় অনেক শিক্ষার্থী নেমে এসেছিল, এবং সারা ঢাকা থেকে যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে হুম। এসেছিল। তো সার্জিস ছেলেপেলেদেরকে নিয়ে দোয়েল চত্বর যায়, আন্দোলনটাকে হচ্ছে ভাগে বিভক্ত করে দেয়, এবং সেই আন্দোলনটাকে হচ্ছে জনশূন্য করার একটা পায়তারা করে আর কি। পরবর্তীতে সে আবার চলে যায় হচ্ছে তার হলের ভিতরে, এবং তার হলের ভিতরে কিছু ঘটনা হচ্ছে পরবর্তীতে বাইরে আসে। কিন্তু মূলত ছত্রভঙ্গ করে দেওয়ার মাস্টার মাইন্ড ছিল এই সার্জিস আলম। এবং ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আমরা যখন হচ্ছে শহীদ মিনার থেকে ভিসি চত্বর পর্যন্ত আমাদের মিছিলটা নিয়ে যাই ফুলার রোড হয়ে, তখন কিন্তু অর্ধেক মানুষ হয়ে গিয়েছিল প্রথমে যে কজন মানুষ ছিল তার তুলনায়। এবং পরবর্তী সময়ে ভিসি চত্বর যাওয়ার পর আরো ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে। সেখানে মানুষজন কমতে কমতে পুলিশের বাধা উপেক্ষা করে আমাদের প্ল্যান ছিল আমরা রাজু ভাস্কর্যে যাব এবং ছাত্রলীগের সাথে সরাসরি কমব্যাট করবো আমরা, কারণ আমাদের যেহেতু তখন লোক বল খুব বেশি ছিল। তার আগ দিয়ে হচ্ছে 15 তারিখে আমাদের নারী শিক্ষার্থীদেরকে, আমাদের অন্যান্য শিক্ষার্থীদেরকে খুব বাজেভাবে প্রহার প্রহার করেছে তারা। মেডিকেলের ভিতর গিয়ে তারা হচ্ছে আমাদেরকে আহত করেছে। তো সেই প্ল্যান থেকেই মূলত আমাদের সেই ক্ষোভের জায়গাটা ছিল, সার্জিসটা হতে দেয়নি আর কি। আপনার একটি ছবি খুব ভাইরাল হয়েছিল ওই সময়, আমি দেখেছিলাম। 3 আগস্টের পরে, মানে 5 আগস্ট বলা ভালো, ওই সময় একটা ছবি খুব ভাইরাল হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর গায়ে গুলি লাগে এবং তাকে নিয়ে আপনি মেডিকেলে দৌড়াদৌড়ি করছিলেন। তো ওইটা আসলে কোথাকার ঘটনা ছিল?
5ই আগস্টের অভিজ্ঞতা আসলে কেমন ছিল? আচ্ছা, আমি 27 তারিখ হচ্ছে সম্পূর্ণ আত্মগোপনে চলে যাই আর কি। আত্মগোপনে যাওয়ার কারণ হচ্ছে আমার বাসায় একের পর এক রেড পড়ছিল। আর আমি যদি তার আগের প্রেক্ষাপট গুলা টানি, আমি হচ্ছে 18 তারিখ এবং 19 তারিখ হচ্ছে রামপুরা চলে যাই আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে। তাদের সাথে গিয়ে সেখানে হচ্ছে তাদের আন্দোলনে যোগ দেই। সেখানে খুব বিভীষিকাময় পরিস্থিতি আমি সাক্ষী হয়েছি আর কি। এরপরে 19 তারিখের পর 22 তারিখ আমি হচ্ছে বাংলা মোটর মোড়ে আসি হচ্ছে আন্দোলন করতে, আমার আরামবাগ এলাকার বন্ধুদের, মতিঝিল এলাকার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। বাংলা মোটর আসার পর এখানে প্রায় দেখি 200-র মতো মানুষজন তারা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। হঠাৎ করে ক্লাস 7 একটা শিক্ষার্থী আমাকে এসে বললো, সে ক্লাস 7-এ পড়ে, কালো একদম লিকলিকে চিকন করে, হঠাৎ করে কোত্থেকে একটা বুলেট তার মাথার এখানে এই যে পিছন দিয়ে বিদ্ধ হয়ে বের হয়ে চলে গেল আমার চোখের সামনে। তার রক্ত আমার জুতার মধ্যে হচ্ছে ছিটকে এসে পড়লো, জুতার মধ্যে মানে সেই রক্তটা এখনো আছে। তো বুঝলাম যে স্নাইপার দিয়ে গুলি করতেছে, কারণ মানে কোনো বন্দুকের শব্দ নাই। গুলিটা যখন পিচের মধ্যে পড়ছে তখন খুব বিশ্রী সাউন্ড হচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছিল আমার মেরুদণ্ড কাঁপতেছে সব গুলির শব্দ শুনে। তো আল্লাহর রহমত, আমি হচ্ছে ওই এই বাংলা মোটর মোড় থেকে আইল্যান্ডটা হচ্ছে লাফ দিয়ে পার হচ্ছে গলি দিয়ে ঢুকে ভিতর দিয়ে মগবাজার হয়ে হচ্ছে আপনার শান্তিবাগ আমার আরেক বন্ধুর কাছে হচ্ছে চলে যায় আর কি। তারপরে মুগদা যায় আরেক বন্ধুর বাসায়। মানে আমি আমার বাসায় থাকতে পারছিলাম না আর কি। আমার বিভাগের নীল দলের একজন শিক্ষক, ওই রফিক শাহরিয়ার, দেখবেন সে হচ্ছে কিছুদিন আগে হচ্ছে একটি বিবৃতি দেয় আর কি আওয়ামীপন্থী শিক্ষকদের হয়ে। তো সে হচ্ছে আমার আহ বাসার ঠিকানা হচ্ছে ফাঁস করে দেয় আর কি রাষ্ট্রযন্ত্রের কাছে। আমার বাসায় হচ্ছে রেড পড়ছিল একের পর এক। ইভেন আমি যে বাসায় যাচ্ছিলাম সেই বাসায় হচ্ছে রেড পড়ার একটা সম্ভাবনা সৃষ্টি ছিল এবং রেড পড়েছে। আমার একটা বন্ধু আছে সোলাইমান, আমি যখন সে 20 জুলাই হচ্ছে বাংলাদেশে আসে। হুম। তার নানি বাড়ি ছিল শ্রীলঙ্কা, সে শ্রীলঙ্কা থেকে 20 জুলাই বাংলাদেশে আসে। তো আমি তার বাসায় গিয়ে হচ্ছে আশ্রয় নিই। তো তার বাসা থেকে আমি বের হয়ে সকাল 10টা বাজে এই এলাকায় নেমে হচ্ছে একটু আশপাশে চাটা খাওয়ার জন্য। সেই সময় 12টা বাজে হচ্ছে রেড করে তার বাসায়, এবং প্রথম প্রশ্ন ছিল আমি কোথায়, আমাকে খুঁজছে আমি কোথায়। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি আবার চলে যাই মুগদা থেকে আমি আবার চলে যাচ্ছি সাইনবোর্ড। তো 27 তারিখ পর্যন্ত হচ্ছে একদম বলতে পারেন আমি রাজপথে অ্যাক্টিভ ছিলাম। 27 তারিখের পরে কৌশলগত কারণে হচ্ছে আমার আত্মগোপনে যেতে হয়েছে, কারণ যেহেতু ছাত্রদল কর্মী ছিলাম আমি একজন, তার পাশাপাশি হচ্ছে যেহেতু একজন সহ সমন্বয়ক ছিলাম। সেই সময়টাতে রিফাত রশিদের বিএনপির একটি সমাবেশের ছবিকে হচ্ছে আওয়ামী লীগের পেজ থেকে প্রচার করা হয় যে সবাই হচ্ছে বিএনপি পন্থী। তো আমাকে যদি ধরতে পারতো, আমার পথ পদবি দেখিয়ে বলতো এটা সম্পূর্ণ বিএনপির আন্দোলন। তো আন্দোলনের স্বার্থে, একদম আন্দোলনের স্বার্থে আমি হচ্ছে 27 তারিখ আত্মগোপনে যাই অনেক সিনিয়রদের পরামর্শে, নাহলে আমি প্রস্তুত ছিলাম শহীদ হব এই আর কি। তো 5 তারিখ যখন আমি সাইনবোর্ড ছিলাম, 5 তারিখে যখন হচ্ছে শুনলাম হাসিনা চলে গেছে, তারপর হচ্ছে আমি বের হয়ে আসি আর কি সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ির দিকে আগাচ্ছি, শুনি যাত্রাবাড়িতে আমাকে হচ্ছে পুলিশ একের পর এক ফায়ার করছে, এবং আমার সামনে কয়েকজন দেখলাম হচ্ছে লাশ নিয়ে যাচ্ছে আর কি, লাশগুলো সরাচ্ছে আর কি। খুবই বিভীষিকাময় একটা পরিস্থিতি ছিল আর কি। তো যাত্রাবাড়ি থেকে সন্ধ্যার দিকে হচ্ছে যখন যাত্রাবাড়ি থানা সম্পূর্ণ হচ্ছে আহ অবমুক্ত হয়, গোলাগুলি বন্ধ হয়, সেই জায়গা থেকে হচ্ছে যাত্রাবাড়ি যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে নিয়ে হচ্ছে ক্যাম্পাসের দিকে আসি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন স্বপ্নবাজ এক তরুণের কথা, শুনছিলেন জুলাই এক যোদ্ধার কথা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।